দেশ জুড়ে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আজ থেকে ৩০টি উপজেলায় অতি ঝুঁকিপূর্ণ এলাকায় শুরু হয়েছে বিশেষ টিকাদান। সকালে ঢাকার নবাবগঞ্জ দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ সিটি, ময়মনসিংহ ও বরিশালে হামের বিশেষ টিকাদান শুরু হবে। ৩ মে থেকে দেয়া হবে সারা দেশে। বিশেষ এই টিকাদান কর্মসূচির মাধ্যমে দেশে হামের প্রকোপ কমে আসবে বলে আশা স্বাস্থ্যমন্ত্রীর। হিমেল মাহবুবের প্রতিবেদন। হামের প্রকোপ ও শিশু মৃত্যু নিয়ে উদ্বেগে সবাই। এই বিস্তার রোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করল সরকার। রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। দেশের 18টি জেলা 30টি উপজেলায় এদিন একযোগে এই কার্যক্রম শুরু হয়। নবাবগঞ্জের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের টিকা দেয়া হচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ সমন্বয়ে পরীক্ষা করা হয়েছে। 82% রোগী যারা হামের এখন আসতেছেন তারা এই যে 5 বছরের নিচে 6 মাসের উপরে ম্যাক্সিমাম। কাজে আমরা টার্গেট করেছি সর্বপ্রথম এই গ্রুপটাকে 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরে 1 মাস কম, এটাকে আমরা সম্পূর্ণরূপে কভার করব টিকা দিয়ে। তারপরে আমরা বাকি গ্রুপটাকে কভার করব। মন্ত্রী আরও জানান, আগামী 12 এপ্রিল ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় এবং বরিশাল ও ময়মনসিংহে টিকা ক্যাম্পেইন শুরু হবে। আজকে থেকে আমাদের 18টি জেলার 30টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। তার কারণ ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউনিসেফ আইডেন্টিফাই করেছে, নির্দিষ্টকরণ করেছে ওই 18টি জেলায় এবং 30টি উপজেলায় এই হামের প্রাদুর্ভাবটা বেশি। এদিকে টিকা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। সংক্রমণ মোটামুটি শুনছি নবগঞ্জে কিছু আসে, এটা শুনে ভয় আসছিলাম, কিন্তু আজকে অনেকটা রিল্যাক্স যে আমরা দিতে পারতাছি। সমস্ত সন্তানের বাবা মারা আতঙ্কের মধ্যে আছে, তার মধ্যে আমিও আছি। ভয়ে ছিলাম, এখন টিকা পেয়ে এখন অনেকটা স্বস্তিতে আছে। হাম আক্রান্ত শিশুরা এই টিকা ক্যাম্পেইনের আওতার বাইরে থাকবে, তবে তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। হিমেল মাহবুব, 71, ঢাকা। জরুরি টিকাদান কর্মসূচির আওতায় 30টি উপজেলা, 6 মাস বয়স থেকে 5 বছরের কম বয়সী 12,03,267টি শিশুকে হামের টিকা দেয়া হচ্ছে। এই কর্মসূচি চলবে 15 দিন। তবে যেসব শিশুর জ্বর রয়েছে তাদের এই সময় টিকা না দিয়ে সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রোববার সকাল কক্সবাজারের মহেশখালী ও রামুতে হাম রুবেলা প্রতিরোধে জরুরি টিকা কর্মসূচির উদ্বোধন হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা কমিউনিটি ক্লিনিকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন হয়। বিভাগের 5 জেলায় হামের টিকাদান কর্মসূচি চলবে। সিভিল সার্জন জানান, 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সব শিশুকে টিকা দেওয়া হচ্ছে। যারা 28 দিন আগে টিকা নিয়েছে তাদেরও টিকা দেওয়া হবে। 6 মাস থেকে 59 মাস পর্যন্ত। উদ্দেশ্য হলো যেহেতু এই বয়স গ্রুপটাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে, 50,000-56,000 শিশুকে টিকা দেওয়া হবে। এই কার্যক্রম 3 সপ্তাহ ব্যাপী চলবে। গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হাম রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। টিকাদান কার্যক্রম টঙ্গী, কোনাবাড়ী, কাশিমপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ ও পুবাইলের বিভিন্ন এলাকায় চলবে। খুলনা বিভাগে হামের আক্রান্তের হটস্পট যশোর সদরে হাম রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডাক্তার মুজিবুর রহমান। ময়মনসিংহের 3 উপজেলায় শুরু হয়েছে হামের টিকা ক্যাম্পেইন। সদর উপজেলার চুরখাই সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সংসদ সদস্য আবু ওহাব আকন। এই সরকার প্রধান যে কর্মসূচি নিয়েছেন শতভাগ সফল হবে যদি আপনাদের আন্তরিকতার অভাব না থাকে। জানি আজকে হামের টিকার কথা শুনছি, লেগে আইছি। আর এর আগে তো যেটা বাচ্চা হওয়ার পরে যে টিকা দেয় এই টিকাই দিস। হাম আজকে শুনলাম, তার জন্য আসলাম। নেত্রকোনায় হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঘোষিত হটস্পট আটপাড়া উপজেলায় শুরু হয়েছে টিকা কার্যক্রম।
সারা দেশে হামের রেড জোন নাটোর শহরের রানী ব্রজসুন্দরী উপস্বাস্থ্য কেন্দ্রে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়। মাদারীপুর সদর হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন। উপজেলায় মোট 24টি কেন্দ্রের মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাগুরায় হাম প্রতিরোধে 18টি কেন্দ্রে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার শিশুদের হাম প্রতিরোধী টিকা দেওয়া হচ্ছে। পাবনা সদরের 41 নম্বর চর ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন হয়েছে। সারা দেশে প্রায় 12 লাখের বেশি শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। হাসান আহমেদ, 71। দর্শক, আমরা সারা দেশের থেকে টিকাদান কর্মসূচির খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। তবে তার আগে একটু সচিবালয়ে যেতে চাই। সচিবালয়ে জ্বালানি সংকট নিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কথা বলছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সাশ্রয় করতে পারি এবং আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কোনো ক্ষতি হয় সেটাকে বিবেচনায় নিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অর্থাৎ আলোচনা, সব স্টেক হোল্ডারদের সাথে, অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করছি। তো আমি আপনাদের মাধ্যমে আবারও দেশবাসীকে একটি বার্তা দিতে চাই, সময় কিন্তু আসলে ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নেওয়ার সময়, কিন্তু এখন দায়িত্বশীল আচরণ করবার সময়, কিন্তু দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হবার। সে কারণে যার যতটুকু প্রয়োজন, আমরা যদি শুধু ততটুকুই আমরা জ্বালানি গ্রহণ করি তাহলে দেখবেন এই পেট্রোল পাম্পের লম্বা লাইন কিন্তু আর আমি দেখব না। এবং আমরা যে কথাটি স্পষ্ট করেই বলেছি, পেট্রোল পাম্পে যে লম্বা লাইন আমরা দেখছি এটা মূলত অকটেন এবং ডিজেলের। অকটেনের চাহিদা আমাদের টোটাল চাহিদার অ্যারাউন্ড 6%, আপনার পেট্রোলের চাহিদা অ্যারাউন্ড 6%, অর্থাৎ 12% অকটেন এবং পেট্রোলের চাহিদা, অর্থাৎ 88% যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট কিন্তু তার মানে খুবই স্মুথলি ফুলফিল হচ্ছে। সে কারণে তার আপনার কোনো দেখছি না। এবং এক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেগুলো আপনাদের সারা জেলাতে যে সমস্ত প্রতিনিধিরা আছে, আপনারা তাদের সাথে যদি কথা বলেন তাহলে দেখা যাবে এখানে কিন্তু একটা অসৎ উদ্দেশ্যে কিছু ঘটনা ঘটছে। তো সেটার জন্য সরকার তার মেশিনারিজ নিয়ে কাজ করছে, সকলেই কাজ করছে। আজকে সকালবেলাও আমরা সারা বাংলাদেশের 64টি জেলা প্রশাসকদের সাথে আমরা ভার্চুয়ালি মিটিং করেছি, সেখানে কিভাবে আমরা একটা সমন্বিত উদ্যোগ করতে পারি। ইভেন বিপিসির এন্ডে, পদ্মা, মেঘনা, যমুনা, এদের এন্ডেও যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটি কিভাবে সংশোধন করে আমরা এই সাপ্লাইটাকে স্মুথ করতে পারি যাতে করে জনদুর্ভোগ কমে, আবার জনগণও যেন দায়িত্বশীল আচরণ করে তারও অ্যাপিল দিয়েছে। সো এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। আই হোপ যে ইনশাল্লাহ এই সমস্যা যেগুলো আমি দেখছি ছোটোখাটো, এই সমস্যাগুলো সময়ের সাথে সাথে কেটে যাবে। জি, জ্বালানি সংকট মোকাবেলায় আজ থেকে নতুন সময়সূচি মেনে অফিস করছেন সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা। সকাল 9টায় শুরু হলেও তা চলবে বিকেল 4টা পর্যন্ত। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। আদালতের সময়সূচি বিষয়ে সুপ্রিম কোর্ট আলাদা নির্দেশনা দেবে। সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে ব্যাংকের লেনদেনের সময় 1 ঘন্টা কমানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আজ থেকে ব্যাংকগুলো সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা রয়েছে, আর গ্রাহক লেনদেন চলছে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক বুথগুলো আগের মতোই 24 ঘন্টা চালু রয়েছে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও গণমাধ্যমের মতো জরুরি সেবাগুলো এই নতুন সময়সূচির আওতা মুক্ত থাকবে। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ পেছাতে যৌক্তিক কারণ আছে জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যথাযথ প্রক্রিয়া মেনেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুপুরে এনইসি ভবনে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, বৈশ্বিক জ্বালানির বাজারে অস্থিরতার কারণে সরকারকে বড় ধরনের আর্থিক চাপ সামাল দিতে হচ্ছে। মন্ত্রী বলেন, নির্বাচিত সরকার হিসেবে জনগণের কথা ভেবে তেলের দাম বাড়ানো হয়নি, তবে লম্বা সময় ধরে এই বোঝা বহন করা সম্ভব হবে না বলেও জানান তিনি। বাংলাদেশের আপনার যে দায় দেনা হয়েছে, এটা ম্যানেজমেন্ট একটা বড় ধরনের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা আগামী দিনে যে ফাইন্যান্সিংগুলো করব, এখানে কস্ট অফ ফাইন্যান্সিং আমাদেরকে চিন্তা করতে হচ্ছে, এবং সব কিছু মিলিয়ে আমাদেরকে
যে ক্যাপাসিটি বিল্ডিং এর মাধ্যমে যেখানে আমরা যেতে পারবো রেডিনেসে, সেটা বিএনপির ম্যানিফেস্টোতে সব বলা আছে। এই মুহূর্তে গ্রাজুয়েশন থেকে যাওয়ার কোনো সুযোগ নেই। দেশে জ্বালানি তেলের সংকট নেই, এর মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর মাদানী এভিনিউতে স্টার সানডের অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় মির্জা ফখরুল সতর্ক করেন, ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির সুযোগ নেই। আরো জানাচ্ছেন নূরনবী সরকার। রবিবার রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে কথা বলেন তিনি, জানান ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির সুযোগ নেই। সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, আমরা কোনো আলাদা সম্প্রদায়ে বিভক্ত নই। দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু কিছু শক্তি দল তারা এর মধ্যে বিভাজন আনার সৃষ্টি করেছে। এই বিভাজনগুলো আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে। মন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, তবে মজুতদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সমস্যা হচ্ছে আমাদের নিজেদেরকে নিয়ে, আমরা নিজেদের দায়িত্বটা বুঝি না। আমরা একটা বাইক নিয়ে যাচ্ছি, বাইক নিয়ে তেল নিচ্ছি, নিয়ে আবার ঘুরে এসে ওই তেল রেখে দিয়ে এসে আবার বাইক নিচ্ছি। এইভাবে আমরা একটা অন্যায় করছি অনেকে। এবং শুনলে আপনারা অবাক হবেন যে ইতিমধ্যে অনেকগুলো জায়গায় 8,000, 9,000, 10,000, 30,000 ব্যারেল তেল পর্যন্ত পাওয়া গেছে মজুত করা। এটা আপনাদের জনগণকেও কিন্তু এটা রোধ করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দায়িত্ব নিয়েই ইরান যুদ্ধের কারণে সংকটের মধ্য দিয়ে দিন পার করছে সরকার। আমরা ইতিমধ্যে এসেই কিছু সংকটের মধ্যে পড়েছি। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধ গোটা বিশ্বকে সংকটের মধ্যে ফেলেছে। আমাদের মতো ছোট দেশগুলো, কম্পারেটিভলি দরিদ্র দেশগুলো, আমাদের যে সামর্থ্য ছিল নিঃসন্দেহে আপনি জানেন যে অনেক কম। কিন্তু তারপরেও আমাদের সরকার এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বাইরে থেকে ফুয়েল, তেল, জ্বালানি, গ্যাস এগুলো আনার সমস্ত ব্যবস্থা করছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জানান, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে কাজ করছে বর্তমান সরকার। নূরনবী সরকার, ৭১, ঢাকা। আজ নয়, আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, আগামী ২-১ দিনের মধ্যে স্টেক হোল্ডারদের সাথে বৈঠক হবে। এরপর বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে অনলাইন অফলাইন কিভাবে এটাকে সিস্টেম্যাটিক্যালি ডিস্ট্রিবিউশন করা যায়, ফেসিং টুয়ার্ড দ্য ফুয়েল ক্রাইসিস, সেই ব্যাপারে আমরা স্টেক হোল্ডারের সাথে এখনও বসতে পারিনি। আজকে জাস্ট ওপেনিং ডে। আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেটে অবগত করব। তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন যে এই বিষয়ে কি সিদ্ধান্ত হতে পারে। এই সপ্তাহে সিদ্ধান্ত আসবে। র্যাব বিলুপ্ত হবে নাকি থাকবে, বিষয়টি সরকারের বিবেচনা বলে মন্তব্য করেছেন সংস্থার নতুন মহাপরিচালক আহসান হাবিব পলাশ। কারওয়ান বাজারে সংস্থার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, র্যাবকে সঠিক পথে পরিচালনা করতে সরকারের নির্দেশনা মেনে চলছেন সদস্যরা। গত ৯০ দিনে দেশের বিভিন্ন স্থান থেকে ৩০০ অস্ত্র উদ্ধার ও ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান র্যাব ডিজি। তিনি বলেন, অতীতে র্যাব কর্মকর্তাদের সকল অপকর্মের বিষয়ে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করবে র্যাব। মহাপরিচালক আরও বলেন, কিশোর গ্যাং নির্মূলে র্যাব পুলিশ কাজ করছে, এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। র্যাবের বিলুপ্তি বিষয়ে টিআইবি বা যে যাই বলুক, সেটা তো বলবার অধিকারকে তাকে হরণ করবার কোনো সুযোগ নেই। যে কেউ যে কোনো কথা বলতেই পারে।
তবে বিলুপ্তি বা যে কথা বললাম রিস্ট্রাকচারিং বা রিনেম যাই বলি না কেন, যে কোনো পুনর্গঠন বা যে কোনো কিছু সরকারের দায়িত্ব, সরকারের বিষয়। এটা আমাদের সংস্থার পক্ষ থেকে এখানে কোনো সিদ্ধান্ত দেবার বা কোনো বক্তব্য দেওয়ার সুযোগ বা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দর্শক, আজ চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়েছে মালয়েশিয়া থেকে আসা ডিজেলবাহী একটি জাহাজ। মালয়েশিয়া থেকে আসা এমভি শান গ্যাং ফা জিয়ান দুপুর 1টায় চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে। এরপরে কিছুক্ষণের মধ্যেই জেটিতে ভিড়লে তেল খালাস কার্যক্রম শুরুর কথা রয়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর জেটিতে আছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, একটু জানতে চাই জাহাজটি বিষয়ে বন্দরের কর্মকর্তারা কি বলছেন, খালাস শেষ হতে কতদিন সময় লাগতে পারে, সব মিলে একটু বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমার পেছনেই এটি যে জাহাজটি দাঁড়িয়ে আছে, এটি মালয়েশিয়া থেকে দুপুর 1টার দিকে চট্টগ্রাম বন্দরে যে ডলফিন জেটি রয়েছে, অর্থাৎ এটি একেবারে ডেডিকেটেড তেলবাহী যেসব ট্যাঙ্কার কিংবা বড় জাহাজ সেইগুলো আসার পর এখানে তেল খালাস কার্যক্রম হয় এই জেটিতে। তো এটি আমরা দেখতে পাচ্ছি শান গ্যাং ফা জিয়ান, এটি এখন ভিড়েছে ডলফিন জেটিতে। এটি এখন ভেড়ার পর যারা ক্রুরা রয়েছেন তারা খালাসের জন্য যেসব টেকনিক্যাল কার্যক্রম সেগুলো তারা চালাচ্ছেন। এটাতে 34,000 মেট্রিক টন ডিজেল রয়েছে, পরিশোধিত ডিজেল, অর্থাৎ এগুলো আর পরিশোধন করার দরকার নেই। সরাসরি পদ্মা মেঘনা যমুনা যেগুলো বিপিসির বিপণন কেন্দ্র রয়েছে সেখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই পরিশোধিত ডিজেলগুলো চলে যাবে। একটু বলে রাখি, বাংলাদেশে যে জ্বালানির যে সরবরাহ তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডিজেল। এটি প্রায় 60 থেকে 65% এই বাংলাদেশে ডিজেল ব্যবহৃত হয়। কৃষি থেকে শুরু করে ট্রাক, লরি, বড় বড় পরিবহন যেগুলো সবগুলোতে ডিজেল ব্যবহৃত হয়। এমনকি লাইটারের জাহাজ এবং বন্দর কার্যক্রমে যে গ্র্যান্টি ক্রেন থেকে শুরু করে যেসব মালামাল টানে, যেসব বড় বড় ইকুইপমেন্ট সবগুলো ডিজেল পরিচালিত। ফলে ডিজেল না হলে আমাদের দেশ আসলে অচল হয়ে পড়বে। তবে একটি সুখবর হচ্ছে, আমরা এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্যের উপর সরাসরি নির্ভরশীল না ডিজেলের ক্ষেত্রে। সেগুলো মূলত রিফাইন্ড ডিজেল আসে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, ইন্দোনেশিয়া, এই সব দেশ থেকেই পরিশোধিত ডিজেল বাংলাদেশ সংগ্রহ করে থাকে। বেশ কয়েক দশক থেকেই তারা এই কাজটি করছে। তবে এই মধ্যপ্রাচ্যের অর্থাৎ ইরানের এই যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে যেহেতু যারা বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর তারা মধ্যপ্রাচ্য থেকে ক্রুড অয়েল সংগ্রহের পর সেগুলো পরিশোধন করে, ফলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে এই পরিশোধনেও তারা হয়তো আমাদের মতো দেশগুলোকে আর ডিজেল সরবরাহ নাও করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ একটি ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। এই কারণে বাংলাদেশ এখন চেষ্টা করছে বিভিন্ন সোর্স থেকে, বিশেষ করে পাশের ভারত রয়েছে, এর বাইরেও অন্যান্য স্পট মার্কেট থেকেও তারা ডিজেল সংগ্রহ করার চেষ্টা করছে। ইউএসএ থেকেও তারা কথা বলছে। এরকম নানান বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ, এবং কি কাজাকিস্তান থেকেও ডিজেল সংগ্রহের কথা মন্ত্রণালয় বলছে। তো সব মিলিয়ে বাংলাদেশ বিভিন্ন সোর্স গুলো খুঁজে দেখছে যে ডিজেল কিভাবে সংগ্রহ করা যায়, কারণ এটি আমাদের জ্বালানির মূল জ্বালানি ডিজেল। তো এরও আগে আজকে আরেকটি জাহাজ, সেটি সিঙ্গাপুর থেকে আসছিল। এটি দুপুর সকাল 11:30টার দিকে এই ডলফিন জেটি ছেড়ে চলে গেছে। এটির নাম ছিল ইউয়ান জিং হে। এটি 27,000 মেট্রিক টন ডিজেল নিয়ে এসেছিল। তো এই দুটো জাহাজে প্রায় 65,000 মেট্রিক টন ডিজেল এই গত কয়েক দিনে, অর্থাৎ গত 2-3 দিনের মধ্যেই এই 65,000 মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আসছে। তো সামনের দিনগুলো তো যেসব জায়গা থেকে ডিজেল আসার কথা সেগুলো থেকে যদি আসে, আপাতত অর্থে হয়তো সংকটটা থাকবে না, কিন্তু পরবর্তী সরবরাহ যদি না থাকে সেক্ষেত্রে। প্রণবেশ, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন এবং নিঃসন্দেহে এই ডিজেল চলমান জ্বালানির সংকট নিরসনে সহায়ক হবে। জ্বালানি তেলের সংকট নিয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে তরুণদের দল এনসিপি। দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সম্ভাব্য অর্থনৈতিক মন্দা মোকাবেলায় এখনই প্রস্তুতি নিতে হবে। তেমনটা না হলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আর দলটির অন্য সংসদ সদস্যের দাবি, ভুল তথ্য দিলে সরকারের উপর আস্থা রাখবে না জনগণ। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। ঢাকার রাস্তায় যান চলাচল অনেকটাই কম। তার বিপরীতমুখী দৃশ্য তেলের পাম্পগুলোতে যানবাহনের কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ লাইন।
সরকার বারবার তেলের সংকট নেই বললেও তা বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছে এনসিপি। দলটির সংসদ সদস্যরা বলছেন এ নিয়ে সব দলকে নিয়ে বৈঠক করা উচিত সরকারের। সরকার যেটা বুঝতেছে না যে সামনে যে অর্থনৈতিক মন্দা আসতেছে, সেই জায়গায় সরকারের উপর যদি ন্যূনতম আস্থা জনগণের না থাকে, বিরোধী দলগুলো না থাকে, এই সরকার এই বিএনপি সরকার পরিচালনা করতে পারবে না। আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলতেছে, সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন ছিল, জনগণ তাহলে একটা আস্থার জায়গা পেত। সংকটটাকে তো অ্যাকনোলেজ করতে হবে, সেটাকে তো স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ সংকট আছে। সরকার এখন পর্যন্ত স্বীকারই করতেছে না জ্বালানি সংকট আছে। তো বাস্তবিকতা সরকারকে আগে স্বীকার করতে হবে যে এখন সংকট আছে, আসেন আমরা একসাথে বসি। আমরা সবাই মিলে তো বসতে রাজি, আমরা আলোচনা করতে রাজি কীভাবে সংকট মোকাবেলা করা যায়। প্রয়োজন আমরা সবাই মিলে একসাথে সিদ্ধান্ত নিব ভবিষ্যৎ বাংলাদেশে জ্বালানি কম ব্যবহার করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়। সরকার সব কিছু যদি নিজে নিজে করতে চায় তাহলে দায়ও সরকারকে একভাবে নিতে হবে। তখন তাদের দাবি, সংসদে সরকারকে বারবার জ্বালানি সংকট নিয়ে প্রশ্ন করেও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। এনসিপির সংসদ সদস্যরা বলছেন জনগণকে সঠিক তথ্য না দিলে সংকট আরো বাড়লে তার দায়ভার সরকারকেই নিতে হবে। যদি সরকারের তরফ থেকে পাম্পগুলোতে জ্বালানির যদি পর্যাপ্ত যোগান দিয়ে দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে সেই পাম্পগুলো থেকে চোরাই পথে অন্য কোথাও জ্বালানিগুলো মজুত করা হচ্ছে কিনা, সেই ব্যাপারে কিন্তু সরকারের তাহলে দুর্বলতার বিষয়টা সরকারের বক্তব্যের মাধ্যমে উঠে আসে। আন্তর্জাতিক যে ধরনের পরিস্থিতি তৈরি হোক না কেন, সেখানে সরকারও যেন এনসিপি অর্থাৎ বিরোধী দল যারা আছেন তাদের সঙ্গে একটা সমন্বয় করেন, সেটাও তাদের কাছে আমাদের একটা আহ্বান থাকবে। আমরা ন্যাশনাল ক্রাইসিসে আমরা একসাথে বসতে পারি, আমরা কথা বলতে পারি এবং একটা সমন্বিত একটা রাস্তা আমরা বের করতে পারি। কিন্তু যদি সরকার অসত্য তথ্য দেয় তাহলে তো জনগণ সরকারের উপর আস্থা রাখবে না, এবং সরকারের উপর আস্থা না রাখলে আমাদেরও সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা 6টায় মার্কেট বন্ধ, সরকারি বেসরকারি অফিসের সময় কমিয়ে আনা সহ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে সরকার। এনসিপির অভিযোগ, সরকার এ নিয়ে বিরোধী দলের সাথে কোনো আলোচনা করেনি। কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইট কারখানায় আগুনে এখন পর্যন্ত 6 জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। শনিবার দুপুরে চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশে এই দুর্ঘটনা হয়। ঢাকা জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক নাজিউল্লাহ জানান, ভবনটি স্টিল স্ট্রাকচারের হওয়ায় ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধার অভিযান চালাতে কিছুটা সময় লাগছে। সকাল থেকে উৎসুক মানুষের পাশাপাশি নিখোঁজদের স্বজনদের ভিড় বাড়তে থাকে। যেহেতু এখন পর্যন্ত নিখোঁজের তথ্য রয়েছে, তাই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এদিকে সকালে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী ঘটনাস্থলে এসে পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন। পাশাপাশি নিখোঁজদের স্বজনদের সাথেও কথা বলেন তিনি। আমরা দেখতেছি কোনো জায়গায় কোনো স্থানে আরো কোনো লাশ পাওয়া যায় কিনা, এবং গতকালকে রাত্রে 12টা 2 সময় আমরা একটা লাশ উদ্ধার করে মিলপুর হাসপাতালে আমরা প্রেরণ করি। আর বর্তমানে আমাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে, যে এই টিনগুলো সরানোর পরে আমরা বুঝতে পারবো যে এখানে আর কোনো লাশ আছে কিনা। এই কেরানীগঞ্জ থেকে গতকালের যে ঘটনা ঘটেছে, এই ঘটনার যেন কোনো পুনরাবৃত্তি না হয়, একদম সরজমিনে আমরা মাঠে থেকে প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করব। কোনো অবৈধ স্থাপনা এভাবে থাকতে পারে না। আবাসিক জোনগুলোতে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় হাসান মাহমুদ, নওফেল, ফজলে করিম সহ 22 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে। সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ পত্র জমা দেয়া হয়। বৃহস্পতিবার প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা। 22 আসামির মধ্যে ফজলে করিম সহ 4 জন গ্রেফতার আছেন। পলাতক 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে। এছাড়া জুলাই হত্যাযজ্ঞে শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানির তারিখ দেয়া হয়েছে 19 এপ্রিল। রাজধানীতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আজও উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ। 1 এপ্রিল থেকে শুরু হওয়া এই অভিযানের শেষ দিন আজ রাজধানীর মতিঝিলে অভিযান চালানো হয়। অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান, রেস্টুরেন্ট, ওয়ার্কশপ ও চায়ের স্টল তুলে দেওয়া হয়। অর্থদণ্ড দেয়া হয় রাস্তার উপর বসানো ফলের দোকান সহ অবৈধভাবে পার্ক করা যানবাহনকেও। অভিযান চলাকালে উচ্ছেদ করা দোকানের আসবাবপত্র জব্দ এবং দখলমুক্ত করা হয়
পথচারীদের চলাচলের ফুটপাত। ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে, যেন উচ্ছেদ হওয়া অবৈধ স্থাপনাগুলো আবার গড়ে উঠতে না পারে। সাধারণ জনগণ চলাফেরা আমাদের বিরাট সমস্যা। উচ্ছেদ অভিযান হলে আমাদের জন্য খুবই উপকারী হবে। তো হকার গতনে সরকার আয় করনে, নাহলে হকারে খায় বাঁচবে কি? হকারের বাংলাদেশের জনগণ না। এ পর্যন্ত প্রায় 1 ট্রাকের মতো মাল আমরা জব্দ করেছি এবং একজনকে জরিমানা করেছি। আর আমাদের অভিযান মূলত মেইন রোড এবং ফুটপাতে অবৈধ দখলদারীদের বিরুদ্ধে। মঙ্গল বা আনন্দ নয়, বৈশাখী শোভাযাত্রা নামেই হবে এবারের বর্ষবরণ আয়োজন। এই নামেই এখন থেকে প্রতি বছর পহেলা বৈশাখের শোভাযাত্রা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে। যার যার মতো যার যার অঞ্চলের ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। যেমন বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, মানে বৈশাখী আনন্দ, যা কিছু সবে আমরা বৈশাখকে হাইলাইট করতে চাই। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় ও বিচারপতি নিয়োগ নীতিমালা বিষয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বাতিল করলেও নির্বাচিত সরকারের উচিত এ বিষয়ে আলোচনার মাধ্যমে সংসদে আইন প্রণয়ন করা, নইলে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে। বিচার বিভাগ সংক্রান্ত 2টি অধ্যাদেশ অনুমোদন না দেওয়ার প্রতিক্রিয়ায় আইনবিদরা এমনটাই বলেছেন 71 টেলিভিশনকে। তাদের মতে গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে আলোচনা করে আইন হওয়া প্রয়োজন। আরো জানাচ্ছেন মাইনুল মারুফ। বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি হওয়া 133টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে 4টি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। এর মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন ও বিচারপতি নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ রয়েছে। তারা সকলেই মোটামুটি ভেবেছিল যে একটা সিস্টেম ইন্ট্রোডিউস। এই সিদ্ধান্তে আইনজীবীদের একাংশ বলছেন, আলাদা সচিবালয় এবং বিচারপতি নিয়োগে স্বচ্ছ নীতিমালা ছাড়া স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা সম্ভব নয়। আর আপনার পদোন্নতি সবকিছু আমলাদের উপরে নির্ভর করতে হয়। যদি আমলাদের নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনি আপনাদের কথার বাইরে যাবেন কীভাবে? সেই জায়গাটা আমি মনে করি যে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সের জন্য সচিবালয়টা খুবই জরুরি এবং বিচারক নিয়োগের ক্ষেত্রে স্পেসিফিক আইন থাকাটা জরুরি। এটি বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করবে, রাজনৈতিক প্রভাব বৃদ্ধি পাবে, ব্যক্তিগত চাওয়া না পাওয়া, ভালোবাসা না বাসা প্রাধান্য পাবে। কিন্তু অধ্যাদেশের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়ে আইন করা ভালো দৃষ্টান্ত নয় বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদ্দিন মালিক। তার মতে গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। তাই যদি এখন সরকার কর্তৃক রাষ্ট্রপতি জারি করে অধ্যাদেশ যদি সংসদ সব হুবহু গ্রহণ করে নেয়, তাহলে এখন ভবিষ্যতে সংসদের অধিবেশনের দরকার নেই। বন্ধ থাকলেও 4 মাস 5 মাস পরে পরে রাষ্ট্রপতি কতগুলি অধ্যাদেশ জারি করলেন, ওনারা এসে বললেন যে পাস। এইটা তো গণতন্ত্র, এইভাবে তো গণতন্ত্র হতে পারে না। অধ্যাদেশ বাতিল হলেও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে সংসদের মাধ্যমেই এ সংক্রান্ত আইন ও নীতিমালা প্রণয়নের পরামর্শ তার। বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় গলদ আছে এবং অধস্তন আদালতের নিয়ন্ত্রণের ক্ষমতা আইন মন্ত্রণালয়ের উপরে আছে, এটাতেও গলদ আছে। এই দুটো পরিবর্তন করতে হবে। আমি আশা করছি, আমি নিশ্চিত যে বর্তমান সরকার এইগুলি আগামী 2 মাসের মধ্যে এই সংক্রান্ত আরও একটু বিস্তারিত আলোচনা করে ভালো আইন করে সংসদে উপস্থাপন করবে। যদি আগামী 2 মাসের মধ্যে এই ব্যাপারে আইন পাস না করে, তাহলে আমরা ধরে নিব যে এই সরকার চায় না যে এই বিচার বিভাগ স্বাধীন হোক, এবং বিচার বিভাগ স্বাধীন না থাকলে গণতন্ত্র, আইনের শাসন, এইসব কথাগুলি অর্থহীন। তবে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, অধ্যাদেশ বাতিল হলেও সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন ও বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিল দ্রুতই আনা হবে সংসদে। আইনটা ত্রুটিপূর্ণ, এই জন্য একে ল্যাপস করে দিয়ে এবং সেভিং ক্লজ করে নতুন একটা আইন করবে। এই ব্যাপারে আবার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে খুব তাড়াতাড়ি আইন করা হবে, নেক্সট বাজেট সেশনে এগুলো আসবে আশা করছি। গুরুত্বপূর্ণ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা কয়েকটি অধ্যাদেশ বাতিল হওয়ায় উদ্বেগ জানিয়েছে টিআইবি সহ কয়েকটি সংস্থা। মাইনুল মারুফ, 71, ঢাকা।
দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।